আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমরা বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানোর নির্দেশ দেন হাসিনা। ট্রাইব্যুনালে বিস্ফোরক ফোনালাপ দাখিল। রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সভা। বিএনপির পক্ষ থেকে প্রার্থীর নাম জানা যাবে 13 আগস্ট। এত সংকটের পরেও এসএসসির রেজাল্ট ভালো, মন্তব্য শিক্ষামন্ত্রী। আমরা কাজ করছি তোমাদের জন্য, ভেবে শুনে আন্দোলন করো। শিক্ষার মান নিয়ন্ত্রণই মূল লক্ষ্য বলছেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলছেন জ্বালানি মন্ত্রী। হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে, অভিযোগ রিজভির। ঢাকায় আইইডি ও বোমা সদৃশ্য বস্তু পাওয়ায় আলোচনায় জঙ্গিবাদ, তৎপরতা রোধে সার্বক্ষণিক নজরদারির তাগিদ। কিছু কিছু দৃশ্যমান অ্যাকশন দরকার। এই দৃশ্যমান অ্যাকশন হলে হবে কি, যে এক ধরনের আস্থা তৈরি হবে সাধারণ জনগণের মধ্যে। ইরান যুদ্ধের ক্ষতিপূরণ চায় যুক্তরাষ্ট্র, নিজ দেশে তীব্র সমালোচনায় ট্রাম্প। মার্কিন নির্বাচনের আগে সুবিধাজনক অবস্থানে তেহরান। জানাবো পুরো খবর। জুলাই অভ্যুত্থানের সময়ে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি অডিও ফোনালাপ উপস্থাপন করা হয়েছে। জুলাই আন্দোলন দমনে ফোনে একের পর এক যে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের, সম্প্রতি ট্রাইব্যুনালে দাখিল করা তার বিভিন্ন কল রেকর্ড তা প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের মারারও নির্দেশ দেন তিনি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও শোনানো হয়েছে তাতে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমরা বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর কথাও উঠে এসেছে এই ফোনালাপে। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনেও উঠে আসে আন্দোলন দমানোর প্রসঙ্গ। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে, আর শুধু আগুন দিয়ে পোড়াতে সব। বুঝছো? জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ জি জি না, সব আমাদের লোক থাকতে হবে। ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, অন্য কিছু করে লাভ নেই। তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। রাইট, এটাই ঠিক পড়তাই। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের মামলার বিচার একেবারে শেষ পর্যায়ে। সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি চলছে, দীর্ঘ 4 দিন ধরে সেই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছি আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে। আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, আরও বেশ কয়েকটির শুনানি শেষ পর্যায়ে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। 13 আগস্ট মনোনয়নের সময়ে জানা যাবে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন। দুপুরে জাতীয় সংসদে নির্বাচন কমিশনের সাথে সভা শেষে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, বিএনপির প্রার্থী কে হবেন সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন। জানান, রাষ্ট্রপতির এই নির্বাচনে 349 জন ভোটার ভোট দেবেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি পদে লড়ছে বিরোধী দলও। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মনে করছেন বিরোধী দলীয় চিফ হুইপ। সকাল 11টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সিইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই সভা শুরু হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী হলে 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ভোটটা হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে, মানে বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। মাননীয় সদস্যবৃন্দরা তাদের বিভক্তি, তাদের আসন নাম্বার অনুযায়ী, জাতীয় নাম্বার অনুযায়ী
তারা এখানে ভোট দেবেন। এটা গণঅভ্যুত্থান হলো, আমরা সবাই মিলে জুলাই সনদ রচনা করলাম এবং সংস্কার গণভোটে গণরায়ও পক্ষে আসলো। তো সেটা আমাদের জন্য একটা দুঃখজনক, হতাশাজনক, কিন্তু তারপরেও যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কার্বিন। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্টিফেন। এ সময় তারা বাংলাদেশের ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করে এবং দেশের ডিজিটাল রূপান্তরে করণীয় নিয়ে আলাপ করেন। এর আগে 3 দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্বিন। আগামী 12 আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এ সময় তার সঙ্গে আছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ AmCham-এর একটি প্রতিনিধি দল। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্রধানমন্ত্রীকে জানান বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে সংগঠনটি। প্রধানমন্ত্রী বলেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর ANM এহসানুল হক মিলন। সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে শিক্ষা সংস্কার উদ্যোগ বিষয়ক সেমিনারে কথা জানান তিনি। বলেন, গত 19 বছরে সবচেয়ে বেশি খারাপ ফলাফল হয়েছে, তবে পর্যাপ্ত শিক্ষক নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এত সংকটের মধ্যেও শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে। বিনা কারণে 5 মাস বয়সী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে অস্বস্তি সৃষ্টি করা যাবে না বলে জানান শিক্ষামন্ত্রী। 5 মাস বয়সের সরকারের বিরুদ্ধে এই ঘন ঘন আন্দোলন করাটা কখনো সম্মুখীন হবে না। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আমরা কাজ করছি তোমাদের জন্য, ভেবে শুনে আন্দোলন করো। আর যদি মনেই করো আন্দোলন করতে হবে, একবার এসে আমার সাথে ডিবেট করে নিয়ে যাও, জিজ্ঞেস করো, তোমাদের ফোরামে আসো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব। শিক্ষার মান নিয়ন্ত্রণ করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, এবারের এসএসসির ফলাফলে সেটাই দৃশ্যমান। সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, যেন তেন একটি ফলাফল ঘোষণা করতে চায়নি এই সরকার। ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই জানিয়ে তিনি বলেন, দুই দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং সম্মান রক্ষা করে ভারতের গোয়েন্দা প্রধানরা বাংলাদেশে আসতেই পারেন। মন্ত্রীদের কাজের মানের উপর নির্ভর করে যে কোনো সময় মন্ত্রিসভা রদবদল হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। নাম্বার দেওয়া, পাশ করানোর প্রবণতা, এই সরকার শিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখবে, সেটা আমরা প্রথমবারই জানান দিয়েছি। জয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে উন্নয়নের পরিবর্তে হয়েছে দুর্নীতি, এমনটা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে রাজধানী ঢাকা ক্লাবে জ্বালানি খাতের সংকট সম্ভাবনা এবং উত্তরণের উপায় শীর্ষক এক সেমিনারে একথা জানান তিনি। বলেন, নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার। জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে দেয়া হবে বলেও জানান মন্ত্রী। কি করছে, তার রেজাল্ট কি হয়েছে, সেটা এই দেশের মানুষ দেখেছে। সুতরাং এই সরকার ওই সরকার এক জিনিস না। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, আমার দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে সবচেয়ে কম বিপদে ফেলানো যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য উনি মাদার বাড়ি গেছিলেন সেদিন, যে ওখানে আরো কি করা যায়। ৭১-এর চেতনা বুকে ছিল বলেই দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বলেন, এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হাসিনা। দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এসব কথা বলেন তিনি। জামাতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, তাদের বীরত্বের ইতিহাস নাই, আছে শুধু দালালির ইতিহাস। ৭১-এ পাকিস্তানিদের সাথে আতাত এবং পরবর্তীতে এরশাদের সাথে মিলে দেশের ক্ষতি করেছে জামায়াত। ৭১-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা তাদের ক্লাসরুম থেকে বেরিয়ে, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে রাজপথে নেমে শেখ হাসিনার মতো ভয়ঙ্কর রক্তপিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আধুনিক সভ্যতার স্পন্দন এখন লুকিয়ে আছে ক্ষুদ্র এক চিপের ভেতর, যাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। এআই থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি কিংবা 5G নেটওয়ার্ক, সব কিছুরই প্রাণভোমরা এই প্রযুক্তি। কিন্তু কেমন হবে যদি বলি, আমাদের প্রমত্ত পদ্মা, যমুনা কিংবা তিস্তার বুকেই লুকিয়ে আছে এই ডিজিটাল বিপ্লবের বীজ। জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশের এক গবেষণায় উঠে এসেছে, বাংলার নদী বালু থেকে উচ্চ বিশুদ্ধতার সিলিকা বা হাই পিউরিটি কোয়ার্টজ উৎপাদন সম্ভব হতে পারে। বিশ্লেষণ থাকছে আল মোহাইমিনুল খানের বিশেষ প্রতিবেদনে। প্রতিদিন আমাদের প্রধান নদীগুলো দিয়ে বয়ে চলা কোটি কোটি টন বালু নিয়ে সাধারণ মানুষের ভাবনা তেমন একটা নেই, কিন্তু বিশ্বজুড়ে যখন চিপ তৈরির কাঁচামালের হাহাকার, তখন এই নদী বালুই হতে পারে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক টেক অফ। জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের গবেষণা অনুযায়ী ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও তিস্তা নদী অববাহিকায় ৩০০ বিলিয়ন টনেরও বেশি বালু সম্পদ রয়েছে, যার গড়ে প্রায় ৮৮.৭% কোয়ার্টেজ বা সিলিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G, 6G যোগাযোগ এবং ইলেকট্রিক গাড়ির প্রবৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে হাই পিউরিটি কোয়ার্টার্স বা HPQ এর চাহিদা এখন তুঙ্গে। কিন্তু বাংলাদেশের বালু দিয়ে কি সরাসরি সেমিকন্ডাক্টর চিপ তৈরি সম্ভব? গবেষণা বলছে, প্রচলিত শোধন প্রক্রিয়ায় বাংলাদেশের নদীবালু থেকে ৯৯.৫% বিশুদ্ধ সিলিকা পাওয়া সম্ভব, যা গ্লাস, অপটিক্যাল ফাইবার এবং সিরামিক শিল্পের জন্য চমৎকার। কিন্তু মাইক্রোচিপ বা সিলিকন ওয়েফার তৈরির জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্রেড পলিসিলিকনের বিশুদ্ধতা হতে হয় ৯৯.৯৯৯৯৯% বা 99 পেয়ার পিউরিটি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নদী বালুতে উচ্চমানের সিলিকার সম্ভাবনা প্রচুর হলেও এটিকে এখনই সেমিকন্ডাক্টর গ্রেড হিসাবে নিশ্চিত করার আগে ক্রিস্টাল স্ট্রাকচার ও আল্ট্রা ট্রেস উপাদানের বিশদ পরীক্ষা প্রয়োজন। তাদের পরামর্শ, শুরুতেই কোটি কোটি ডলার খরচ করে চিপ তৈরির কারখানায় না গিয়ে বাংলাদেশের উচিত পর্যায়ক্রমে কৌশলগত রোডম্যাপ অনুসরণ করা। অগ্রাধিকার হওয়া উচিত হাই পিউরিটি সিলিকা উৎপাদন, আইসি ডিজাইন এবং ওস্যাট বা চিপ অ্যাসেম্বলিং ও টেস্টিং এর দিকে মনোনিবেশ করা। এই অনন্ত যাত্রা একটি দীর্ঘমেয়াদী স্বপ্নের নকশা আঁকা হয়েছে 2026 থেকে 2050 সাল পর্যন্ত। প্রথম ধাপে একটি স্যান্ড প্রসেসিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে, যা দেশের খনিজ সম্পদের সঠিক মূল্যায়ন করবে। এরপর ধীরে ধীরে বাণিজ্যিক সিলিকা উৎপাদন থেকে শুরু করে আগামী ২.৫ দশকে বাংলাদেশ হয়তো পা রাখবে নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে। সংশ্লিষ্টদের মতে, পদ্মা, যমুনার তলদেশের এই বালুরাশি শুধুই পলির স্তূপ নয়, বরং সঠিক নীতি ও আধুনিক গবেষণার ছোঁয়ায় এটি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের নতুন কাঁচামাল। রাতারাতি মাইক্রোচিপ কারখানা তৈরি করা অলৌকিক মনে হলেও হাই পিউরিটি সিলিকা উৎপাদন, আইসি ডিজাইন এবং চিপ অ্যাসেম্বলিং এর মাধ্যমে এগোলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশে হয়ে উঠতে পারে এক গুরুত্বপূর্ণ অংশীদার। অবহেলায় থাকা এই সাধারণ বালুকণা একদিন পরিণত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্কে। এ কোনো অলীক রূপ কথা নয়, বরং বিজ্ঞান ও প্রকৃতির এক বাস্তব সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক নীতি, নিরলস গবেষণা আর দূরদর্শী বিনিয়োগের। কে জানে, বাংলার এই বিপুল জল ও বালু সম্পদই হয়তো একদিন লিখবে আমাদের প্রযুক্তিগত ও অর্থনৈতিক মুক্তির এক নতুন মহাকাব্য। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। অবশেষে পদ্মা সেতু হয়ে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হলো সরাসরি ট্রেন।
সোমবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অভিযাত্রী কমিউটার। বহুল প্রত্যাশিত এই রেল সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। সামিউল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু হয়ে ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে অভিযাত্রী কমিউটার নামের এক জোড়া নতুন ট্রেন চালু হয়েছে। বহুল প্রত্যাশিত এই রেল সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। তারা বলছেন সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় শুধু রাজধানী ঢাকার সঙ্গে গোপালগঞ্জের যোগাযোগই সহজ হচ্ছে না, এর সুফল মিলবে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে। স্বল্প সময় এবং ঝুঁকিমুক্ত একটি যাত্রা করতে পারবো। গোপালগঞ্জবাসী হিসেবে আমি খুবই আনন্দিত। বাচ্চা টাচ্চা নিয়ে একদম যে ট্রেনে একটু হাঁটা চলা যায়, কিন্তু বাসে তো ওইটা হয় না। টাইমটা এমনভাবে দিবেন যেন আমাদের যাতায়াতে সুবিধা হয়, যারা স্কুল কলেজ অফিসে যাবে তাদের জন্য যেন আরো সুবিধা হয়। শুধু ট্রেন খাত নয়, জেলার মানুষের জীবনমান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান গোপালগঞ্জের সংসদ সদস্যরা। আগামীতে গোপালগঞ্জের জন্য যা যা দরকার ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রকাশ্যে কথা দিয়ে গেলাম, আমরা সেগুলোই করব। সুন্দর ট্রেন যাত্রার জন্য আগামীতে আমরা নতুন বগি বলেন, নতুন চেয়ার কোচ, নতুন এসি কোচ যা যা চালু করা দরকার ইনশাআল্লাহ আমরা 6 মাসের মধ্যে করতে চাই। ঢাকা গোপালগঞ্জ ঢাকা ট্রেন চালু হওয়ায় শুধু গোপালগঞ্জ নয়, আর্থসামাজিক উন্নয়নে নতুন আশার আলো দেখছে পুরো দক্ষিণবঙ্গ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘ 5 মাসের যুদ্ধের পর এখন একে অপরের কাছে ক্ষতিপূরণ চাইছে যুক্তরাষ্ট্র এবং ইরান। তেহরানের দাবির উল্টো দিকে দাঁড়িয়ে মার্কিনীদের প্রাণহানির বদলা হিসেবে এই অর্থ চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রকাশ্যে না এলেও সর্বোচ্চ নেতা খামেনি সুস্থ আছেন বলে জানিয়েছে ইরান। অন্যদিকে অবৈধ যুদ্ধের জন্য নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে, যা তেহরানকে সুবিধাজনক অবস্থানে রাখছে। বারুদের গন্ধে এখনো ভারী হরমুজ প্রণালীর বাতাস, আর এর মাঝেই চলছে ক্ষতিপূরণের দর কষাকষি। টানা 5 মাসের সংঘাতে নিহত মার্কিনীদের জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উল্টোদিকে হরমুজ হিসেবে ওয়াশিংটনের কাছেই ক্ষতিপূরণ চেয়েছিল তেহরান। জনসম্মুখে না এলেও সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি পুরোপুরি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘ এক বৈঠকে ঐক্যের বার্তাও দিয়েছেন তিনি। অন্যদিকে অবৈধ যুদ্ধে জড়িয়ে মার্কিনীদের বিপদে ফেলার দায়ে ট্রাম্পের নেতৃত্বকে সম্পূর্ণ ব্যর্থ আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর চাক শুমার। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। রাজনৈতিক চাপের কারণে ওয়াশিংটনের সাথে চলমান দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইরান, এমনটাই বলছেন বিশ্লেষকরা। মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের চেয়ে ইরানিরা কি বেশি চাপ সইতে পারবে? উত্তর হলো হ্যাঁ। তেহরান হয়তো এমন দাবি করে সুবিধা নেয়ার চেষ্টা করছে যা ট্রাম্প মানতে পারবেন না। আমার মনে হয় আমরা এখন এক ধরনের ইঁদুর বিড়াল খেলায় আছি। নিষেধাজ্ঞা আর পাল্টা ক্ষতিপূরণ দাবির গ্যাড়াকলে এই সংঘাতের কোনো সহজ সমাধান দৃশ্যমান নয়। এর মাঝেই মার্কিন বাহিনী হরমুজ প্রণালীকে মাইন মুক্ত করার দাবি করলেও দুই দেশের এই রেষারেষি কবে থামবে তা এখনো অজানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।